সি এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। বুঝছো? বি এবং সি এর আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা আগে দিতে হবে, যেহেতু ক নম্বরের প্রশ্ন, তাহলে আয়নীকরণের সংজ্ঞাটা কি দিবে? গ্যাসীয় অবস্থায় কোন মোলের বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেটা হলো আয়নীকরণ শক্তি বা বিভব। এবার বলা হচ্ছে বি ও সি এর প্রথম আয়নীকরণ, তাহলে প্রথম আয়নীকরণ শক্তি কি? যদি কোনো মৌলের পরমাণু থেকে প্রথমে একটা ইলেকট্রন সরাও তাহলে বলা হবে প্রথম আয়নীকরণ শক্তি। তুমি তাকাও, ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন যদি তুমি সরাও এখান থেকে, ভাবো কিন্তু একটা ইলেকট্রন সরাও, তাহলে ম্যাগনেসিয়াম কি হবে বলো তো? 1 নো, একটা ইলেকট্রন সরাচ্ছ যে, তাহলে 1 প্লাস। অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন সরাও, অ্যালুমিনিয়াম কি হচ্ছে? এবার তুমি তাকা দেখো যে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি মানে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3s। এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন সরানো। এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। এজন্য এস এ 2টি ইলেকট্রন থাকলে তারা হয় স্থিতিশীল। কি হয়? এজন্য এস থেকে একটা ইলেকট্রন সরানো বেশি কষ্টসাধ্য। এজন্য বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, তো ম্যাগনেসিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টা দাঁড়াচ্ছে তখন? 1s1। এটা ত্যাগ করলে তার কত হচ্ছে? 2 প্লাস। এবার ম্যাগনেসিয়াম কি হলো? স্থিতিশীল হলো না? এজন্য ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে বেশি। কেন বলতো? অ্যালুমিনিয়ামের কিন্তু 3s 3p1, পি থেকে একটা সরাই দিচ্ছ তুমি, তাহলে অ্যালুমিনিয়ামের একটা সরানো ম্যাগনেসিয়ামের একটা সরানো হচ্ছে সহজ। যখনই এর একটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম সরে এম প্লাস হয় আর অ্যালুমিনিয়াম পজিটিভ হয়, তখন ম্যাগনেসিয়াম আবার আর একটা ইলেকট্রন দ্রুত সরে 2 প্লাস হওয়ার চেষ্টা করে। এই জন্য আবার বলা হচ্ছে এবার অ্যালুমিনিয়ামে যখন একটা সরাইছো তখন কত আছে? 3s2 না? ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান আবার সহজ, কিন্তু অ্যালুমিনিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান আবার কঠিন, কারণ এর আবার এখন 3s কত আছে? এস এ 2টা। এই জন্য ও একটা ছেড়ে দিলে স্থিতিশীল হচ্ছে। আলটিমেটলি অ্যালুমিনিয়ামের কয়টা ছাড়তে হবে অষ্টক পূরণের জন্য? 3টা। কিন্তু মূলত যখন একটা সরানো হয় তখনও বলে ভাই আমার অষ্টক না হোক, কিন্তু আমি তো 2 এর ঘরে স্থিতিশীল হয়েছি, s2 তে স্থিতিশীল হয়েছে। আর এর থাকে কত? 3s2। এ যখন একটা সরানো হয় তখন ওই একটাতে মানে কি 3s2 থেকে 2টা স্থিতিশীল না? তখন এখান থেকে যখন একটা সরানো হয় তখন এখন জান ফান দিয়ে আর একটা সরালে তো অষ্টক পূর্ণ হচ্ছে। এজন্য খুবই, এজন্য ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান 2টা স্থিতিশীল আছে, তাহলে প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম। অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান কম কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির থেকে সরাতে লাগলে স্থিতিশীলতা ভাঙতে হচ্ছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। এইভাবে আমরা এই গ নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে পারি, যেটা তোমাদের বোর্ডে আছে। প্রশ্ন কি বলছে? ঘ নাম্বার প্রশ্ন দেখো, এর এ ও সি মৌলের অক্সাইডের প্রকৃতি ভিন্ন কিনা বিশ্লেষণ করো। এ এবং সি, অদ্রিজা বলো এ নাম্বার মৌল কোনটা হবে? এ নাম্বার 3s1, তাহলে আগের গুলা কি দিবে? 2p6 2s2 1s2। আমরা s2 এখানে না বলে কি বলতে পারি অদ্রিজা? 1s2। তাহলে এটার নাম কি দেব? সোডিয়াম। আর সি নাম্বার মৌল কি পাচ্ছ? তাহলে এ নাম্বার মৌল সোডিয়াম, সি নাম্বার মৌল পাচ্ছ অ্যালুমিনিয়াম। প্রশ্ন হচ্ছে বলা হয়েছে এ ও সি মৌলের অক্সাইডের প্রকৃতি ভিন্ন কিনা। উৎসব এ এবং সি, এ মৌল কি? সোডিয়ামের অক্সাইড, চিন্তা করে নাও সোডিয়ামের অক্সাইড। এবার এরা যে যৌগ গঠন করলো সোডিয়ামের অক্সাইড বলছে, তাহলে সোডিয়ামের যোজনী কত? 1, অক্সিজেন যোজনী, তাহলে এটা হলো সোডিয়ামের অক্সাইড। এর অক্সাইড সি এর অক্সাইড থেকে ভিন্ন কিনা, তাহলে সি এর অক্সাইড কোনটা দিবা? অ্যালুমিনিয়াম অক্সাইড। যোগ হলো অদ্রিজা, কি দিবা? ও তাহলে শেষ, তোমাদের বুঝার প্রশ্ন শেষ যে সোডিয়াম এর অক্সাইড আর সি এর অক্সাইড এই দুইটা অক্সাইড ভিন্ন কিনা।
এবার তোমরা বলো ভিন্ন কি ভিন্ন না? কেন ভিন্ন হবে? দেখো, সোডিয়াম অক্সাইড না, আমরা কি শিখছি গত পর্বে? ধাতুর অক্সাইড হয় কি? ক্ষারীয়। ধন্যবাদ অদ্রিজা। দীপু, উৎসব, ধাতুর অক্সাইড হয় ক্ষারীয়, তাহলে এটা হবে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির। দীপু, এটা কি হবে? এবার অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম তো ধাতু, অ্যালুমিনিয়াম তো ধাতু, তাহলে ধাতুর অক্সাইড কি হওয়ার কথা? ক্ষারীয়। কিন্তু একটু পার্থক্য কি জানো? সোডিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে কি অ্যালুমিনিয়াম। যতই বাম থেকে ডানে যাওয়া যায় পর্যায় সারণী, ততই ধাতুর ধর্ম কি হয়? হ্রাস পায়। ধাতুর ধর্ম। তাছাড়া ফাজারের নীতিতে কি শিখছো? বাম থেকে যতই ডানে যাবে, চার্জ যত ক্যাটায়নের বাড়বে, তত পোলারায়ন বাড়বে। পোলারায়ন বাড়লে কি হবে? এখানে বলো, এর যৌগ সমযোজী বেশি না এর যৌগ সমযোজী বেশি? এর বেশি। তাহলে সমযোজী টাইপ হয়ে যাচ্ছে। এই কারণে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্ষারীয় হয় না, অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারীয়। এবার এর সাথে একটা, এটা যেহেতু কি ক্ষারীয়, তাহলে একটা অম্লের বিক্রিয়া করাও। অম্লের বিক্রিয়া করে তৈরি করা হবে কি এটা? যে যদি কোনো ক্ষারধর্মী অক্সাইড যদি ক্ষারের সাথে কি অম্লের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, তাহলে সেটা ক্ষারধর্মী। আর যারা অম্লীয় প্রকৃতির, তারা হলো কি, এটা কি বলছি? ও সরি, এখানে ভুল হয়েছে। এটা অম্লীয় প্রকৃতির হবে না, এটা হবে উভধর্মী। উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড। অর্থাৎ এরা লব কি ক্ষারীয়। ক্ষার হলে অম্লের সাথে বিক্রিয়া করবে, অম্লের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। আর যারা উভধর্মী অক্সাইড, তারা এই যে উভধর্মী অক্সাইড, তারা একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আবার একবার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, যার জন্য এরা হয় উভধর্মী অক্সাইড। আবার বলো, এরা ছিল কি ক্ষারীয়, তাহলে অম্লের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যেসব অক্সাইড বা যেসব যৌগ ক্ষারীয় প্রকৃতির, তারা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। আর যারা উভধর্মী, তারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। গ্রুপ আর পর্যায়, গ্রুপটা কোনটা? এলাইন। আর পর্যায়টা কোনটা? এলাইন। অর্থাৎ গ্রুপ কত? এটা 13। 13 নম্বরের মৌল কোনটা? কিউ। 14 নম্বরের মৌল কোনটা? 16 নম্বরের মৌল কোনটা? এম। তাহলে বলো, এম এর হাইড্রাইডের আকৃতি অরবিটাল সংকরণের মাধ্যমে দেখাও। এমটা কি নাম্বার মৌল? পর্যায় কত? পর্যায় মরিয়ম বলছে আগে 2, মানে অক্সিজেন। দেখো তো দ্বিতীয় নম্বর পর্যায় হলে কোথায় যাবে বলছে? 2s2p। এবার দেখো গ্রুপ কত? 16। 16 হলে কোথায় দিবে? 2, এটাতে 4, তাহলে 4 2 কত হয়? 6। 6 আর 10 16। তাহলে আগেরটা অটো ফিলাম। দেখো তো মৌলটা কি মৌল হবে? অক্সিজেন। ওকে, তাহলে এম নাম্বার মৌল কি? অক্সিজেন। মরিয়ম, এম নাম্বার মৌল অক্সিজেন। তাহলে এম এর হাইড্রাইডটা কি হবে তাহলে? এই মৌলকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে দাও, হাইড্রোজেনের সাথে যুক্ত করে দাও। তাহলে যখন কোনো যৌগ অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তখন আমরা কি OH লিখে থুয়ে দিতে পারি? তাহলে H2O। তার মানে অক্সিজেনের হাইড্রাইড কি হবে? পানি। অক্সিজেনের হাইড্রাইড কি হবে? পানি। এই পানির অরবিটাল সংকরণ কি তোমাদের শেখাতে হবে আবারও? উৎসব, দীপু, অদ্রিজা, মরিয়মের সমস্যা আছে, এটা তো শিখায়নি, তাহলে তোমাকে শিখাবো। এখন কি পানির এতটুকু মনে আছে তো? পানির বন্ধন কোণ কত? 104.5। আকৃতি কেমন? উল্টা ভি আকৃতির। আর এর সংকরীকরণ কি হয়? কিভাবে হয়? আমরা যে সূত্র জানি, x = ½ mv - c + a, সেটার মাধ্যম দিয়ে আমরা এটা সংকরীকরণ বের করতে পারি। অর্থাৎ পানিতে কোন ধরনের সংকরায়ন ঘটে? sp3 সংকরায়ন। তাহলে প্রশ্ন আমি এখন স্কিপ করে গেলাম। হ্যাঁ, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম এবং ইলেকট্রন আসক্তির ক্রম একই হবে কিনা। প্রশ্ন বলে দিচ্ছে যে
মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম এবং ইলেকট্রন আসক্তির ক্রম একই হবে কিনা। বলো, আমরা তো এম পাইছি অক্সিজেন নাকি, এম পাইছি। এবার বলো কিউ কি হবে, অ্যালুমিনিয়াম। দ্বিতীয় পর্যায়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ে মানে চলে যাও 2s 2p। কত নম্বর গ্রুপ, 13। তাহলে এখানে দাও 2, এখানে দাও 1, কত গেল 2 আর 1 3, 3 আর 10 13। তাহলে আগেরটা অটো ফিল আপ করে দাও, কত হলো এটা 5 নম্বর মৌল কি বোরন। তাহলে কিউ মৌলটা কি হবে বোরন, তাহলে আমরা ধরলাম বোরন। এটা কি হবে আর 15 দ্বিতীয় নম্বর পর্যায়ে কি হবে তাহলে নাইট্রোজেন, শিওর। তাহলে এই কয়টা মৌল, এই তিনটা মৌলের আয়নীকরণ শক্তির ক্রম কোনটা হবে, কে পারবে? এটার আয়নীকরণ শক্তির মান একই হবে কি হবে না, তাকে দেখো। কি কি পাইলাম আমরা, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। এবার দেখো সুন্দরভাবে বুঝো, এই যে কি নিলাম, বোরন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন। এরা কি একই গ্রুপে না একই পর্যায়ে? না, একই পর্যায়ে। একই পর্যায়ে আয়নীকরণ শক্তির মান কি হয়, বাম হতে ডানে বৃদ্ধি পায়। এটাই তো সঠিক নাকি? তাহলে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, আর এটা তো একই গ্রুপে। তুমি আগে আসো, একই কি একই পর্যায়ে নাকি মরিয়ম, একই পর্যায়ে। তাহলে আমরা জানি কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি হওয়ার কথা না, তাহলে বোরন থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে অক্সিজেন, এটা হওয়ার কথা না, কিন্তু এটা ভুল। কেন? এটার ক্ষেত্রে মাথায় নিয়ে নাও, বোরন তারপরে কি হবে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। কেন স্যার? এখন তিনটার ইলেকট্রন বিন্যাস করতে হবে তোমাদের। বোরন কত, তোমার করা লাগবে না, আমি করে দিই তাহলেই হবে। এখন নাইট্রোজেন কত, অক্সিজেন, বোরনের কত 1s 2 2s2 2p, নাইট্রোজেনের 1s2 2p 2s2 2p 3, 1s2 2s2 2p 4। তাকে দেখো, আয়নীকরণ শক্তি মানে কি ইলেকট্রন সরিয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করা নাকি। বোরনের সর্বোচ্চ শক্তি পিতে কয়টা আছে, এ খুব দ্রুত একটা ছেড়ে দিল, ঠিক আছে। এবার কত নাইট্রোজেন, নাইট্রোজেনের পিতে কয়টা আছে 3টে, আর অক্সিজেনের 4টা। সেক্ষেত্রে আমরা এইভাবে বুঝাতে পারি না, নাইট্রোজেনের কয়টা আছে পিতে, পিতে কয়টা আছে 3টা। তাহলে 3টা মানে কি অর্ধপূর্ণ স্থিতিশীল হয়ে গেছে না নাইট্রোজেন। আর অক্সিজেনের পিএক্স পিওয়াই পিজেড, 1টা 2টা 3টা 4টা। অক্সিজেনের এই যে একটা অর্ধপূর্ণ স্থিতিশীল থেকে বেশি হয়েছে না, এজন্য অক্সিজেন থেকে এই একটা ইলেকট্রন অপসারণ করা খুব সহজ। তুলনামূলক নাইট্রোজেনের থেকে অক্সিজেন আয়নীকরণ শক্তির মান বেশি। বেশি মানে কি, এর থেকে এই ইলেকট্রন অপসারণ করা হবে কি শক্তি বেশি। কিন্তু না, নাইট্রোজেনেরই একটা অস্থিতিশীল ইলেকট্রন পি অরবিটাল থাকার জন্য ওই একটা খুব দ্রুত ছেড়ে দিয়ে অর্ধপূর্ণ হতে চায়। আর নাইট্রোজেনের অলরেডি স্থিতিশীল হয়ে আছে, এদের কাছ থেকে একটা সরানোর আগে অক্সিজেনের এটা কয় ভাই আমাকে সরে তাড়াতাড়ি, এজন্যই ঘুরে চলে যায় এটাতে। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি। তাই আমাদের এটা সচরাচর হবে না, হবে কোনটা, এটা যে বোরনের থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি। কিন্তু হিসাব মতো খ নাম্বার তোমরা একটা প্রশ্ন লেখো যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে বেশি কেন। নাইট্রোজেনের QH4 যৌগের আকৃতি এটা কোনটা হবে উৎসব, QH4 যৌগের জ্যামিতিক আকৃতি অরবিটাল সংকরের মাধ্যমে। QH4, কিউটা কোন মৌল, কার্বন, শিওর। এন এর মান কত মরিয়ম, এন এর মান দেখো 2, তা 2 যদি বসাও তাহলে কি হচ্ছে 2s2 2
P2 আগেরটা কি দিবা অটো ফিল আপ করে দাও, তাহলে কত আসে 6 নম্বর মৌল কি হবে কার্বন, তাহলে এখানে কিউ এর জায়গায় কি দিবা কার্বন, তাহলে কি হলো দেখো তো CH4 যৌগের জ্যামিতিক আকৃতি করবে অজিজা sp3 সংকরণ দীপু বন্ধন কোণ কত 109.5 আর হচ্ছে এর গঠন মানে আকৃতিটা কেমন হবে চতুস্তলকীয়, ইংলিশে বলা হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তাহলে কি এটা আঁকা দিব না আঁকানো আছে তোমাদের খাতায় আছে, তাহলে এই প্রশ্ন কোনটা ও তাহলে এখানে একটু সামথিং রং। কি মৌলদ্বয়ের হাইড্রাইটের বন্ধন কোণ ভিন্ন কেন, এটা কি এম নাম্বার মৌল কোনটা হবে তাহলে নাইট্রোজেন, তাহলে এম যদি হয় নাইট্রোজেন আর ডিটা ফসফরাস কিভাবে হচ্ছে মরিয়ম ডিটা হচ্ছে কি দেখো এন এর মান কত 2, তাহলে 2 আর 1 কত 3 স্কয়ার আর এখানে 3p3, তাহলে আগের গুলা কি দিবা 2s2 1s2, তাহলে কত হলো 10 আর 5 15 নম্বর মৌল কি ফসফরাস। এবার বলো নাইট্রোজেনের হাইড্রাইট কি হবে তাহলে অ্যামোনিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হলে কি নাইট্রোজেনের হাইড্রাইট হবে আর নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হলে হবে অ্যামোনিয়া। আবার বলি তোমাদের এই যে N2 প্লাস H2 এরা বিক্রিয়া করলে তৈরি হয় NH3 অ্যামোনিয়া। এবার বলো পি এর হাইড্রাইট কি হবে PH3 এর নাম কি ফসফিন। এবার অ্যামোনিয়ার আর ফসফিনের বন্ধন কোণ কত অ্যামোনিয়া তাকাও অ্যামোনিয়ার sp3 সংকরায়ন ঘটে ফসফিনেরও sp3 সংকরায়ন ঘটে, কিন্তু 107 আর 93.3 দেখছো দুইটারই sp3 সংকরায়ন হওয়া সত্ত্বেও এর কমে হচ্ছে 107 আর এর হয় কত 93, অনেক কম। তার কারণ কি কারণ শিখাইছিলাম অদ্রিজা নাইট্রোজেনের যদি গাঠনিক সংকেত আঁকায় তাহলে কি আমরা এমন ভাবে আঁকাতে পারবো না মরিয়ম একটু আঁকায় নাও খালি আজকে, তোর পরে বাদ বাকিগুলো আমি ঠিক করে দিচ্ছি। দেখো নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে কয়টা এক জোড়া, ফসফরাসের মুক্তজোড় থাকে এক জোড়া। এবার দেখো মুক্তজোড় ইলেকট্রন গুলো বন্ধনজোড় ইলেকট্রনকে কি করে আকর্ষণ না বিকর্ষণ করে, যখন এই মুক্তজোড় ইলেকট্রনটা বন্ধনজনকে বিকর্ষণ করে তখন নাইট্রোজেনের বন্ধন কোণ কত 109 থেকে কমে কত হয় 107, তার মানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার জন্য কি কিছুটা কমে আসে না। আর অক্সিজেনের কত কমে অক্সিজেনের কয় জোড়া মুক্তজোড় থাকে 2 জোড়াতে, যখন বেশি চাপ দেয় তখন কি হয় বন্ধন কোণ কমে কত আসে 109 থেকে 104.5, আর না এমন এতে কত হয় এক জোড়া মুক্তজোড় থাকার কারণে 107 হয়। ফসফরাসেরও এক জোড়া বন্ধনজোড় ইলেকট্রনই আছে, কিন্তু যখনই চাপ দেয় তখন এর কমে 107 আর এর কমে কত 93.3, এত কমার কারণ কি চাপ দেয়। দেখো বলা হচ্ছে নাইট্রোজেনের হাইড্রাইট কি অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রাইট কি ফসফিন। এবার তাকাও 15 নম্বর গ্রুপের মৌল কিন্তু নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, হ্যাঁ এইগুলো 15 নম্বর গ্রুপের মৌল। তাহলে 15 নম্বর গ্রুপের মৌল নাইট্রোজেনের হাইড্রাইট অ্যামোনিয়া, 15 নম্বর গ্রুপের মৌল ফসফরাসের হাইড্রাইট ফসফিন, দুইটারই সংকরায়ন হয় sp3, তাহলে দুইটারই যদি কমে তাহলে পাশাপাশি কমার কথা, এত বন্ধন কোণ কম বেশি বলো কেন না, এটা ওরকম না, মানে মূলত তোমার বোঝানো হচ্ছে যে একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের হাইড্রাইটের বন্ধন কোণ 107 আর ফসফরাসের হাইড্রাইটের বন্ধন কোণ 93.3 কেন। তো মূলত কারণ হচ্ছে দেখো এরকম যে এই মুক্তজোড় ইলেকট্রন যখন নাইট্রোজেনের যখনই এই বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে ওরা তখন কি করে এই যে বন্ধন কোণটা কিছুটা হ্রাস পায়, দেখো এই যে লম্বা ছিল না এই লম্বাটা না থেকে একটু হ্রাস পেয়ে হয় কি NH3 NH3 NH3, তাই না।
তাহলে দেখো এই পোর্শনটা ছিল আগে, এখন কি হলো একটু, তার মানে ওই যে ওই ছেলে যাওয়ার জায়গা একটাই। এবার ফসফরাসের দিক তাকাও, ফসফরাসকে যখনই চাপ দেয় বন্ধনজোড় ইলেকট্রন, তখন এরা এই হ্রাস এখানে না পেয়ে ওরা এইভাবে চলে আসে, এইভাবে। তাহলে বন্ধন কোণ কত হলো 93.3। তাহলে এত কমলো কেন? এবার তাকায় দেখো, নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু না, আর এর কত ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু। একটা জিনিস ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু যখন মুক্ত ইলেকট্রনটা ঠেসে দেয়, তখন নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তর কত? 2 এর ঘর। 2 এর ঘরে কি ডি অরবিটাল আছে? ফাঁকা ডি থাকে? ফাঁকা ডি না। অর্থাৎ তোমাকে যখন আমি চাপ দিলাম, তুমি তোমার ঘরে গেলে, একটা ঘরে। আর ফসফরাসকে যখন চাপ দেওয়া হয়, ফসফরাসের 3s 3p 3d নামে একটা ঘর ফাঁকা থাকে না? তখন যখন এদেরকে চাপ দেওয়া হয়, তখন এরা এই 3d ঘরে পার হয়ে চলে আসে। এই যে নাইট্রোজেনের যেমন হাইড্রোজেনটা এই পজিশনে না এসে আর একটু কমায়, আর ফসফরাস কয় ধর আমার 3d ঘর পড়ে আছে, আমি এখানে থাকবো কেন, দে ধাক্কা দিছে চলে আসে। তখন এরা এই 3d ফাঁকা ডি অরবিটালে এই বিকর্ষণ পেয়ে ওই ঘরে 3d ফাঁকা ঘরে যায়, যার কারণে এদের বন্ধন কোণে অনেক হ্রাস পেয়ে যায়। এই জন্য একই সংকরণ হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের হাইড্রাইড অ্যামোনিয়া তার বন্ধন কোণ 107, একই মুক্তজোড় থাকা অবস্থায় একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও তাদের হাইড্রাইড ফসফিনে বন্ধন কোণ অনেক হ্রাস পেয়ে 93.3 হয়। এটা